আজকের ক্লাসে আমরা আলোচনা করব ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স ব্রিজ নিয়ে। গত ক্লাসে আমরা এসি ব্রিজের সাহায্যে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজের সাহায্যে তার ইন্ডাকটেন্স নির্ণয়টা দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা ইন্ডাকটেন্স মেজারমেন্টের আরো কিছু টেকনিক দেখব। তার মধ্যে একটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স ব্রিজ, এরপরে আসবে হেইস ব্রিজ, আর আসবে ওয়েন্স ব্রিজ। আর সামনের ক্লাসে আমরা ক্যাপাসিটেন্স মেজারমেন্ট এবং ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট দেখব। তাহলে আমাদের ব্রিজ সার্কিটটা হয়ে যাবে। মেনলি ব্রিজ সার্কিটের সাহায্যে আমরা 4টা প্যারামিটারের মান নির্ণয় করতে পারি। ব্রিজ মেনলি দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে ডিসি। ডিসি ব্রিজের সাহায্যে আমরা রেজিস্ট্যান্সের মান নির্ণয় করে থাকি, আননোন রেজিস্ট্যান্সের, এবং এসি ব্রিজের সাহায্যে আননোন ইন্ডাকটেন্স, আননোন ক্যাপাসিটেন্স এবং আননোন ফ্রিকোয়েন্সি নির্ণয় করে থাকি। তার মধ্যে আমরা তাহলে এখন আলোচনা করব ম্যাক্সওয়েলস ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স ব্রিজ। এই সার্কিটটার নাম ইন্ডাকটেন্স অ্যান্ড ক্যাপাসিটেন্স হওয়ার কারণ হচ্ছে এই সার্কিটে একই সাথে আমরা ইন্ডাকটেন্স ইউজ করেছি, আবার ক্যাপাসিটেন্সও ইউজ করেছি। এই সার্কিটগুলোর অপারেশন বাকি এসি ব্রিজ সার্কিটের মতোই, অর্থাৎ এখানে 4টা আর্ম আছে, এবি আর্ম, বিসি আর্ম, সিডি আর্ম এবং বিএ আর্ম। যেই প্যারামিটারের মান নির্ণয় করতে হবে সাধারণত তাদেরকে এ এবং বি পয়েন্টের মাঝখানে স্থাপন করা হয়। এখানে এ এবং বি পয়েন্টের মাঝখানে আছে একটা রেজিস্ট্যান্স R1 এবং আরেকটা ইন্ডাকটেন্স L1। এই দুইটা প্যারামিটারের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে বিসি আর্মের সাথে একটা রেজিস্ট্যান্স আছে R3 এবং এডি আর্মের সাথে একটা রেজিস্ট্যান্স আছে R2। এই দুইটা রেজিস্ট্যান্সই ফিক্সড, দুইটার মানই আমরা জানি। সিডি আর্মের সাথে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে R4 এবং একটা ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স আছে C4। এই দুইটা প্যারামিটারকে ভ্যারি করে আমরা এই আননোন L1 এবং R1 এর মান নির্ণয় করব। তাহলে এখানে এ এবং সি পয়েন্টের সাথে একটা এসি ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে এবং বি এবং ডি পয়েন্টের মাঝখানে একটা পয়েন্টার কানেক্টেড আছে। এই পয়েন্টে বা ডিটেক্টর বা গ্যালভানোমিটার, সাধারণত আমরা এসি গ্যালভানোমিটার ইউজ করব যেহেতু এখানে এসি ভোল্টেজ সোর্স ইউজ করছি। তো ডিটেক্টরটা কি হেল্প করবে? ডিটেক্টরটা হেল্প করবে আমাদেরকে এইটা নির্ণয় করতে যে বি এবং ডি পয়েন্টের মধ্যে ব্যালেন্সিং কন্ডিশন বর্তমান কিনা, অর্থাৎ বি এবং ডি পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স সেম কিনা এবং তাদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো নেই। সেটা কিভাবে বুঝবো? যখন ডিটেক্টরটা কোনো বিক্ষেপ দেবে না, অর্থাৎ নাল পয়েন্টে থাকবে, তখন তাদের মধ্যে কোনো কারেন্ট ফ্লো নেই, অর্থাৎ তাদের পটেনশিয়াল ডিফারেন্স সেম। আমি একটু আরেকবার আলোচনা করার চেষ্টা করছি। 4টা আর্ম এ বি, বিসি, সিডি এবং এডি। এ এবং বি পয়েন্টের মাঝখানে যে প্যারামিটারটার মান নির্ণয় করতে হবে, আননোন প্যারামিটার, সেটা কানেক্টেড আছে, সেটা হচ্ছে R1 এবং L1। বিসি এবং এডি পয়েন্ট দুইটার সাথে দুইটা রেজিস্ট্যান্স আছে R2 এবং L2, যে R2 এবং R3, যে দুইটা মান আমরা জানি। সি এবং ডি পয়েন্টের মাঝখানে একটা আননোন রেজিস্ট্যান্স আছে একটা নোন রেজিস্ট্যান্স আছে R4 এবং একটা নোন ক্যাপাসিটেন্স আছে C4। এই দুইটাই ভ্যারিয়েবল। এই দুইটা ভ্যারিয়েবল টার্মকে ভ্যারি করে আমরা এই আননোন R1 এবং L1 এর মান নির্ণয় করব। এ এবং সি পয়েন্টের মাঝখানে একটা এসি ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে এবং বি এবং ডি পয়েন্টের সাথে একটা ডিটেক্টর আছে। এই ডিটেক্টরের কাজ হচ্ছে ব্যালেন্সিং কন্ডিশনে আছে কিনা সেটা যাচ করার। একটু খেয়াল করি, unknown inductance is measured by comparing with standard capacitance। এই unknown ইন্ডাকটেন্সটা মান আমরা নির্ণয় করব এই স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ক্যাপাসিটরটাকে ভ্যারি করে। In this bridge, balancing condition is achieved by varying C4।
এই C4টাকে ভ্যারি করে আমরা ব্যালেন্সিং কন্ডিশন নিয়ে আসার চেষ্টা করব। এখন আসছি ব্যালেন্সিং কন্ডিশনে। আচ্ছা, এখানে এটা হচ্ছে Z1, এটা হচ্ছে Z3, এইটা হচ্ছে Z2, আর এটা হচ্ছে Z4। ব্যালেন্সিং কন্ডিশনের জন্য আমরা কি জানি? Z1 বাই Z2 ইকুয়াল Z3 বাই Z4। যে কোনো ব্রিজ সার্কিটের জন্য এটা বাই এটা এটা কি ইকুয়াল পি এটা বাই বাই কিউ আর এটা। বাই যে সূত্রটা আছে ওইটা? হ্যাঁ, ওইটাই। এটা বাই এটা ইকুয়াল এটা বাই এটা। এখানে নামকরণ করছি আমরা জেড দিয়ে, তাই কারণ এখানে ইম্পিডেন্স নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা যদি এখানে ক্রস গুণফল করি তাহলে আমরা কি পাবো? Z1 ইন্টু Z4 ইকুয়াল Z2 ইন্টু Z3। এখানে ওই বিষয়টাই দেখুন লেখা আছে, Z1 ইন্টু Z4 ইকুয়াল Z2 ইন্টু Z3। এখানে Z1 হিসেবে কি আছে? Z1 হিসেবে আছে একটা রেজিস্ট্যান্স আর সাথে একটা ইন্ডাকটেন্স। তাহলে রেজিস্ট্যান্স আর ম্যাম এটা ইন্ডাকটেন্সকে ভেক্টর আমরা ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিলে ভালো হতো আর কি। ভেক্টর ডায়াগ্রাম তো আমাদের লাগবে না। এই যে এই ডায়াগ্রাম থেকে দেখুন, তাহলে বুঝবেন Z1 হিসেবে কি দেওয়া আছে। দেখুন Z1 হিসেবে আছে একটা রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, একটা ইন্ডাকটেন্স। রেজিস্ট্যান্সের জন্য আমরা লিখলাম R1, আর আননোন ইন্ডাকটেন্সের কি ছিল? L1 জে ওমেগা L1, এটার জন্য লিখছি। আচ্ছা, Z2 হিসেবে ছিল একটা আননোন রেজিস্ট্যান্স, একটা নোন রেজিস্ট্যান্স R2, আর Z3 হিসেবে ছিল একটা আমাদের জানা মানের রেজিস্ট্যান্স R3। Z4 এ কি ছিল? Z4 এ ছিল একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিট্যান্স পরস্পরের সাথে প্যারালাল। এই যে দেখুন এখানে Z4 এর অংশটা লেখা আছে R4 প্যারালাল Z1 বাই J ওমেগা C4, কারণ ক্যাপাসিট্যান্সের জন্য রিঅ্যাকট্যান্স হচ্ছে 1 বাই J ওমেগা C। আচ্ছা, এখন প্যারালালের কন্ডিশন কি? R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, সেটাই করেছে। এটা একসাথে গুণ করেছে, তারপর এটা যোগ করেছে, প্যারালালের ফর্মুলা। তারপর কি করেছে? 1 বাই J ওমেগা C4টাকে লসাগু করেছে। তাহলে এখানে R4 বাই 1 বাই J ওমেগা 4, আর এখানেও আসবে J ওমেগা 4 নিচে, আর উপরে R4 প্লাস 1, R4 ইন্টু J ওমেগা C4 প্লাস 1। ম্যাম এখানে যে ভেরিয়েবল রেজিস্টর এবং ভেরিয়েবল ক্যাপাসিটর আছে, এখানে মানে হ্যাঁ ভেরিয়েবল ক্যাপাসিটর কি চার্জিং বা ডিসচার্জিং কোনো ব্যাপার আসবে? আর রেজিস্টরে মানে ভ্যালুর কোনো মানে প্র্যাকটিক্যালি কোনো সমাধান হবে মান বাড়ালে বা কমালে? হ্যাঁ, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স এই দুইটাকে ভ্যারি করেই তো আমরা হচ্ছে ওই আননোন ইয়ার মান বের করব। রেজিস্ট্যান্সের মান ভ্যারি করতে করতে আমরা দেখব কখন পয়েন্টারটা জিরোতে বিক্ষেপ দিচ্ছে। পয়েন্টারটার বিক্ষেপ যখন জিরো অর্থাৎ নাল হয়ে যাবে, তখন আমরা বুঝবো ব্যালেন্সিং কন্ডিশনে আছে, অর্থাৎ ওই মুহূর্তে আমরা ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্সের মানটা নির্ণয় করে নেব। সেটাই হচ্ছে আমাদের আননোন ইন্ডাকটেন্স এবং আননোন রেজিস্ট্যান্সের মান। এছাড়া আমরা ব্যালেন্সিং কন্ডিশন দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করেও আমরা এদের মান নির্ণয় করতে পারি। আপনাদেরকে এটাই এখন দেখাচ্ছি কিভাবে আর ম্যাডাম ফর্মুলার ক্যাপাসিটেন্সের সাহায্যে। ক্ষেত্রে? ক্যাপাসিটেন্স মেজারমেন্ট দেখবো যখন, তখনও দেখবো আরেকটা ফর্মুলা আছে ডিসল্টি এবং স্কার্চিং গ্রিস, তখন হচ্ছে ওই মানগুলোর সাহায্যে নির্ণয় করব, তখন ওই টেকনিকের সাহায্যে নির্ণয় করব। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা তাহলে সেটার দিকে ফিরে যাই। Z4 এ তাহলে কি থাকলো? প্যারালালের কন্ডিশন, প্যারালালের ফর্মুলা অ্যাপ্লাই করার পর আমরা দেখলাম Z4 হিসেবে পাচ্ছি আমরা R4 ডিভাইডেড বাই
1 প্লাস জে ওমেগা C4 প্লাস ইন্টু R4। তাহলে আমরা এখানে Z1 পেয়েছি, Z2 পেয়েছি, Z3 পেয়েছি এবং Z4 পেয়েছি। এখন এই প্রত্যেকটার মান আমরা এই কন্ডিশনটাতে বসিয়ে দিব। এই যে দেখুন এখানে আমরা প্রত্যেকটা প্যারামিটারের মান বসিয়েছি। Z1 এর মান বসিয়েছি R1 প্লাস জে ওমেগা L1, Z4 এর মান বসিয়েছি R4 ডিভাইডেড বাই 1 প্লাস জে ওমেগা R4 C4, Z2 বসিয়েছি R2 এবং Z3 বসিয়েছি R3। তাহলে ব্যালেন্সিং কন্ডিশন থেকে প্রত্যেকটা প্যারামিটারের মান আমরা দেখেছি। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টগুলোকে আলাদা আলাদা করে নেওয়া। তাহলে এই নিচের এই টার্মটা আমরা এখানে আর গুণন করে দিব। আর গুণন করে দিলে এখানে আসলো R1 প্লাস জে ওমেগা L1। আচ্ছা আমি একটু জুম করে দেখাই তাহলে মনে হয় ইজি হবে। তাহলে আর গুণন করে আমরা পাচ্ছি R1 প্লাস জে ওমেগা L1 R4 ইকুয়াল R2 R3 ইন্টু 1 প্লাস জে ওমেগা R4 C4। এরপরে কাজ কি? এরপর এই R4 দিয়ে এই পুরো টার্মটাকে গুণ করব এবং এই R2 R3 দিয়ে এই পুরো টার্মটাকে গুণ করব। জি ম্যাম, এগুলোতে সমীকরণ, এগুলো পারা যাবে, সমস্যা নেই। এরপরে গুণ করে আমরা কি পেয়েছি? R1 R4 প্লাস জে ওমেগা L1 R4 ইকুয়াল R2 R3 প্লাস জে ওমেগা C4 R4 R2 R3। তাহলে এখানে রিয়েল পার্ট হচ্ছে R1 R4 এবং R2 R3, আর ইমাজিনারি পার্ট হচ্ছে জে ওমেগা L1 L4 এবং জে ওমেগা C4 R4 R2 R3। এটা ইমাজিনারি পার্ট কেন? কারণ এটার আগে জে এর টার্ম আছে। আচ্ছা, তাহলে এখন আমরা রিয়েল পার্টগুলোকে কম্পেয়ার করে পাই এটা ইকুয়াল এটা। তার মানে R1 R4 ইকুয়াল R2 R3। এখান থেকে আমাদের আননোন কোনটা? আমাদের আননোন হচ্ছে R1। তাহলে R1 ইকুয়াল আমরা কি পাবো? R1 ইকুয়াল পাবো R2 R3 ডিভাইডেড বাই R4। R2 R3 এবং R4 প্রত্যেকটা প্যারামিটারের মান আমাদের জানা। তাহলে এই জানা প্যারামিটারগুলোর মান বসিয়ে আমরা খুব ইজিলি আননোন R1 এর মান বের করতে পারবো। এইভাবে আমরা আননোন রেজিস্ট্যান্সের মান নির্ণয় করব। এরপর আসছে হচ্ছে আমাদের আননোন ইন্ডাকটেন্সের মান নির্ণয় করা। আননোন ইন্ডাকটেন্সের মান নির্ণয় করব কিভাবে? ইমাজিনারি পার্টগুলোকে কম্পেয়ার করে। ইমাজিনারি পার্টকে কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করি। ইমাজিনারি পার্টকে কম্পেয়ার করে আমরা পাচ্ছি ওমেগা L1 R4 ইকুয়াল ওমেগা C4 R4 R2 R3। এখানে ওমেগা ওমেগা কেটে যাচ্ছে, R4 R4 কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে? থাকছে L1 ইকুয়াল C4 R2 R3। C4 এর মান জানি, R2 এর মান জানি, R3 এর মান জানি। এই তিনটা জানা মানের সাহায্যে আমরা খুব ইজিলি এই অজানা L1 এর মান বের করতে পারবো। তাহলে আমরা ম্যাক্সওয়েলস এর ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ব্রিজের সাহায্যে আননোন রেজিস্ট্যান্স এবং আননোন ক্যাপাসিটেন্সের আননোন ইন্ডাকটেন্স এবং আননোন রেজিস্ট্যান্সের মান বের করতে পারলাম। R1 এবং L1 এর মান বের করতে পারলাম। এখন আমাদের কাজ হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর কিউ এর মান বের করা। কোয়ালিটি ফ্যাক্টর কিউ এর জন্য আমরা কি জানি? কিউ ইকুয়াল ওমেগা L1 বাই R1। L1 এর মান আমরা পেলাম কত? C4 R2 R3 এবং R1 এর মান আমরা পেয়েছি R2 R3 ডিভাইডেড বাই R4। সো আমরা এই ইকুয়েশনে R1 এবং L1 এর মান বসিয়ে ফাইনালি এখানে এটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি? থাকতে হচ্ছে ওমেগা C4 R4। সো আমরা কোয়ালিটি ফ্যাক্টর পেয়েছি হচ্ছে কিউ ইকুয়াল ওমেগা C4 R4। আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স ব্রিজের জন্য কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন প্রতিপাদন করো। এরকম টাইপের কোশ্চেন আসলে আমরা সার্কিট ডায়াগ্রামটা ড্র করে ব্যালেন্সিং কন্ডিশন থেকে রিয়েল এবং ইমাজিনারি পার্ট কম্পেয়ার করে কোয়ালিটি ফ্যাক্টরের মান জাজ করব, তাহলে আমাদের আনসার হয়ে গেল।
সবাই বুঝতে পেরেছি এতটুকু? আগের যেভাবে করেছিলাম ইন্ডাকটেন্স নির্ণয়, সেম একইভাবে, শুধু এখানে সার্কিটটা আলাদা। আগে ছিল শুধু রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স দিয়ে, এখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের সাথে একটা ক্যাপাসিটেন্সও আছে, এই জন্য এখানের নাম হচ্ছে ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ব্রিজ। আমরা যদি শুধু সার্কিট ডায়াগ্রামটা ড্র করতে পারি এবং মনে রাখতে পারি, তাহলে খুব সহজেই আমরা ব্যালেন্সিং কন্ডিশন থেকে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট কম্পেয়ার করে এই আননোন রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স থেকে তাদের কোয়ালিটি ফ্যাক্টরের মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখন দেখছি একটু তাদের সুবিধা এবং অসুবিধাগুলো। তাহলে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ব্রিজের সুবিধা কি বলছে? ইকুয়েশন অফ R1 and L1 আর সিম্পল। রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স নির্ণয়ের যে ফর্মুলাগুলো দেখলাম সেটা খুবই সিম্পল। দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি। রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের ইকুয়েশনে কোনো ওমেগা বা টয়েস বাই এফ এরকম কোনো টার্ম ছিল না, অর্থাৎ তারা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না। তারপর কি বলছে? দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। তারা একে অপরের থেকে স্বাধীন। আমরা যখন R1 এর মান নির্ণয় করেছিলাম, R1 এর মান নির্ণয়ের সময় কিন্তু L1 এর কোনো টার্ম আসেনি। R2 C2 মানে R2 R3 আর C4 এর সাহায্যে L1 বের করেছিলাম। সেম ভাবে L1 বের করার সময় কোনো R1 এর টার্ম আসেনি। ওমেগা L1 এর মান কত পেয়েছিলাম? L1 এর মান পেয়েছিলাম আমরা C4 R2 R3। এখানেও কোনো R1 এর টার্ম নেই। সো R1 এবং L1 একটা অপরটার উপর ডিপেন্ডেন্ট না, তারা ইন্ডিপেন্ডেন্ট। তারপর কি বলছে? তারপর বলছে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর ইজ মাচ স্মলার ইন সাইজ দেন স্ট্যান্ডার্ড ইন্ডাক্টর। স্ট্যান্ডার্ড ইন্ডাক্টর অর্থাৎ ভ্যারিয়েবল ইন্ডাক্টর ইউজ করলে সেটা সাইজে অনেক বড় হতো, কিন্তু স্ট্যান্ডার্ড বা ভ্যারিয়েবল ক্যাপাসিটরটা সাইজে একটু ছোট। সো এটা হচ্ছে তার একটা সুবিধা। তাহলে চারটা সুবিধার মধ্যে প্রথমটা হচ্ছে L1 এবং R1 এর ইকুয়েশন সিম্পল। তারা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না, তারা একে অপরের উপরও ডিপেন্ডেন্ট না। আর স্ট্যান্ডার্ড ক্যাপাসিটরের সাইজটা একটু ছোট হয় ইন্ডাক্টরের তুলনায়, স্ট্যান্ডার্ড ইন্ডাক্টরের তুলনায়। আমরা যখন ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজ পড়েছিলাম তখন অসুবিধা দেখেছিলাম ইন্ডাক্টরটা খুব সাইজে বড় হয়, তাই এই ইন্ডাক্টরকে সাইজে ছোট করার জন্য আমরা স্ট্যান্ডার্ড ক্যাপাসিটর ইউজ করেছি। সো ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ব্রিজের লিমিটেশনটা এখানে আমরা দূর করতে পেরেছি। কিন্তু এই সার্কিটেরও আবার কিছু অসুবিধা আছে। কি কি অসুবিধা? অসুবিধা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ক্যাপাসিটর ইজ কস্টলি। ক্যাপাসিটর কস্টলি, এটা প্রথম অসুবিধা। আমরা ভ্যারিয়েবল ক্যাপাসিটর ইউজ করছি যেটা বেশ দামি, সাইজে ছোট হলেও দাম একটু বেশি। আচ্ছা, সেকেন্ড অসুবিধা কি? ইট ক্যান বি ইউজ ফর মেজারমেন্ট অফ কোয়ালিটি ফ্যাক্টর ইন দ্য রেঞ্জ 1 to 10। এটা শুধুমাত্র যাদের কোয়ালিটি ফ্যাক্টর 1 থেকে 10-এর মধ্যে, তাদের মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। It cannot be used for the measurement of chaff with quality factor more than 10। যাদের কোয়ালিটি ফ্যাক্টর 10-এর বেশি, তাদেরকে এই টেকনিকের সাহায্যে নির্ণয় করা হয় না। আচ্ছা, আমরা যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়ছি, এই প্রত্যেকটা সার্কিটের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আমাদের ভাইবার কোশ্চেন হিসেবে আসবে কিন্তু। আর এখান থেকে আমরা এভাবেও বলতে পারি যে কোয়ালিটি ফ্যাক্টর 1 থেকে 10 মেজারমেন্টের জন্য কোন ব্রিজ টেকনিকটা ইউজ করা হয়, সেই টেকনিকটা একটু ডিসক্রাইব করতে বলতে পারে। তো আমরা বুঝবো কোয়ালিটি ফ্যাক্টর 1 থেকে 10 বা লো কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয় করার জন্য আমরা কি ইউজ করে থাকি? ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স ব্রিজ। তখন আমরা সার্কিট ডায়াগ্রাম ড্র করে কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়েশনটা দিয়ে দেব, তাহলে আমাদের ইকুয়েশনটা ডেরাইভ করব।
তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু আরেকটা ছোট্ট একটা কোশ্চেনের আনসার দেখি। কেন হাই কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয় করা যায় না এই ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ব্রিজের সাহায্যে? এখানে কি বলছে দেখুন, কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা ডেরাইভ করে আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম কি, ওমেগা কিউ ইকুয়াল ওমেগা C4R4 ফর measuring chalks with higher quality factor, the value of C4 and R4 should be higher. Higher values of standard resistance are very expensive. Therefore, this bridge cannot be used for higher value of quality factor measurement. কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন থেকে আমরা কি দেখছি, ওমেগা C4 এবং R4। C4 ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটেন্স, স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল ক্যাপাসিটেন্স, এবং R4 ছিল স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স যদি আমরা বড় মানের, আমরা যদি কোয়ালিটি ফ্যাক্টর বড় পেতে চাই, 10-এর বেশি পেতে চাই, তাহলে এখানে C4 এবং R4 এর মানও বেশি হতে হবে। সেক্ষেত্রে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মানটা বেশি হতে হবে। যদি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা বেশি হয় তাহলে সেটা কি অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। এক্সপেন্সিভ হয়ে যাওয়ার কারণে হাই কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই টেকনিকটা ইউজ করি না। বুঝতে পেরেছি সবাই এতটুকু? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা দেখব হাই কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয়ের জন্য কোন টেকনিকটা বেশি ইউজ করা হয়। সেটা হচ্ছে হাই কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয়ের জন্য হেইস ব্রিজ সার্কিটটা ইউজ করা হয়। তাহলে আমরা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি যে আমরা কি কি কোয়েশ্চেন পড়লাম। আমরা তাহলে এখন আলোচনা করলাম ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স ব্রিজ। ব্রিজের সার্কিট ডায়াগ্রাম থেকে, ব্যালেন্সিং কন্ডিশন থেকে আননোন রেজিস্ট্যান্স এবং আননোন ইন্ডাকটেন্সের মান নির্ণয় করে কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয় করলাম। এখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ব্রিজের জন্য কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন ডেরাইভ করতে বলো। আবার কোশ্চেন আসতে পারে একটু ঘুরিয়ে, সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর লো অর্থাৎ 1 থেকে 10 লো কোয়ালিটি ফ্যাক্টর মেজারমেন্টের জন্য কোন ব্রিজ টেকনিকটা সুইটেবল, এবং সেই ব্রিজ টেকনিকের সাহায্যে কোয়ালিটি ফ্যাক্টর ডিটারমিনেশনের টেকনিকটা ডিরাইভ করতে বলে। আর ভাইবার জন্য বেশ কিছু কোশ্চেন পড়লাম। ভাইবার জন্য কোশ্চেন কি, একটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ব্রিজের সুবিধা, আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স ব্রিজের অসুবিধা, এবং কেন হাই কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয়ের জন্য এই ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স ব্রিজ ইউজ করা হয় না। এখন আমরা আলোচনা করব হেইস ব্রিজ সার্কিট নিয়ে। হেইস ব্রিজ সার্কিটের সাহায্যে আমরা আননোন ইন্ডাকটেন্সের মান নির্ণয় করা শিখব। এটা হচ্ছে হেইস ব্রিজ সার্কিটের সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামগুলো বাকি ব্রিজ সার্কিটের মতোই, অর্থাৎ এখানে 4টা আর্ম আছে, এবি, বিসি, সিডি এবং ডিএ। এখানে আননোন রেজিস্ট্যান্স এবং আননোন ইন্ডাকটেন্সের মান নির্ণয় করতে হবে, সেই জন্য তাদেরকে আমরা এ এবং বি পয়েন্টের মাঝখানে স্থাপন করেছি। বিসি পয়েন্টে একটা রেজিস্ট্যান্স আছে জানা মানের R3, এডি সাথে একটা জানা মানের রেজিস্ট্যান্স আছে R2। ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজের সাথে হেইস ব্রিজের সার্কিটের পার্থক্য হচ্ছে এইখানে। ওইখানে আমরা দেখেছিলাম জানা মানের দুইটা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স পরস্পরের সাথে প্যারালালে ছিল, দুইটাই ছিল ভ্যারিয়েবল। এইখানে হেইস ব্রিজে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স পরস্পরের সাথে সিরিজে আছে, এবং এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্সটা ভ্যারিয়েবল আর ক্যাপাসিটেন্সটা ফিক্সড। আমরা যেহেতু রেজিস্ট্যান্সটা ক্যাপাসিটেন্সটা ফিক্সড করে দিচ্ছি, সো এখানে হচ্ছে কস্টটা কিন্তু কমে যাচ্ছে। ফিক্সড ক্যাপাসিটেন্সের মান কিন্তু কম, ভ্যারিয়েবল হলে দাম বেশি হতো। সো আর কোয়ালিটি ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য মেইনলি এই হেইস ব্রিজ সার্কিটটা ইউজ করছি। বাকি অপারেশনগুলো বাকি সার্কিটগুলোর মতোই, অর্থাৎ এ এবং সি টার্মিনালের সাথে একটা এসি ভোল্টেজ সোর্স আছে এবং
বি এবং ডি পয়েন্টের সাথে একটা ডিটেক্টর আছে। ডিটেক্টরের সাহায্যে আমরা ব্যালেন্সিং কন্ডিশন জাজ করব। এখানে শুধুমাত্র ভ্যারিয়েবল এলিমেন্ট হচ্ছে R4। এই R4 এলিমেন্টটাকে ভ্যারি করে আমরা আননোন রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টেন্স বের করা শিখব। তাহলে আমি একটু আরেকবার বলার চেষ্টা করছি। এটা হচ্ছে হেইজ ব্রিজের সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটে হচ্ছে চারটা আর্ম এবি, এবি আর্মের সাথে একটা আননোন রেজিস্ট্যান্স আছে R1 এবং একটা আননোন ইন্ডাক্টেন্স আছে L1। বিসি আর্মের সাথে একটা জানা মানের রেজিস্ট্যান্স আছে R3। এডি আর্মের সাথে একটা জানা মানের রেজিস্ট্যান্স আছে R2। সিডি আর্মের সাথে একটা রেজিস্ট্যান্স, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স এবং একটা ফিক্সড ক্যাপাসিট্যান্স পরস্পরের সাথে সিরিজে আছে। এবং এ এবং সি টার্মিনালের সাথে একটা এসি ভোল্টেজ সোর্স কানেক্টেড আছে এবং বি এবং ডি টার্মিনালের সাথে একটা ডিটেক্টর কানেক্টেড আছে, ডিটেক্টর বা এসি গ্যালভানোমিটার। এই ডিটেক্টরের সাহায্যে আমরা দেখব যে সার্কিটটা ব্যালেন্সিং কন্ডিশনে আছে কিনা। আমরা এখানে R4টাকে ভ্যারি করে এই আননোন রেজিস্ট্যান্স এবং আননোন ইন্ডাক্টেন্সের মান নির্ণয় করা শিখব। আচ্ছা, এখানে একটু খেয়াল করি, এখানে প্রত্যেকটা সার্কিট এলিমেন্টের জন্য আলাদা করে প্রথমে পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ বের করার চেষ্টা করেছে। আমরা একটু পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ বের করা দেখি। আচ্ছা, এখানে এবি, এবি পয়েন্টের মধ্যকার পটেনশিয়াল ডিফারেন্সকে বলছে E1 এবং তখন তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কি I1। তাহলে এখানে ইম্পিডেন্স হচ্ছে একটা রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ইন্ডাক্টেন্স। তাহলে সেক্ষেত্রে আমরা E1 লিখতে পারি কি, E1 ইকুয়াল I1 প্লাস R1 প্লাস জে I1 X1। X1 লিখছি কি এই ইন্ডাক্টেন্সের জন্য রিঅ্যাক্টেন্স। এটা হলো তাহলে এবি পয়েন্টের অ্যাক্রসে পটেনশিয়াল। এখন আমরা দেখব বিসি পয়েন্টের অ্যাক্রসে পটেনশিয়াল। বিসি পয়েন্টের অ্যাক্রসে পটেনশিয়াল কি হবে, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I3 আর রেজিস্ট্যান্স হচ্ছে একটাই R3। তাহলে I3 R3, সো E3 ইকুয়াল I3 R3। তাহলে এই পয়েন্টের টোটাল পটেনশিয়াল E ইকুয়াল E1 প্লাস E3, সো E1 ইকুয়াল E1 প্লাস E3। এটা হলো তাহলে এই পয়েন্টের জন্য, এবি এবং বিসি পয়েন্টের জন্য। এখন আমরা দেখব এডি। এডি পয়েন্টের জন্য পটেনশিয়াল হচ্ছে E2 এবং সেখানে কারেন্ট ফ্লো হচ্ছে I2। E2 ইকুয়াল I2 R2। এবার আসছে হচ্ছে সিডি। সিডি পয়েন্টের জন্য পটেনশিয়ালের নাম বলছে E4 এবং কারেন্ট ফ্লো হচ্ছে I4। এখানে কি আছে, একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে R4 এবং একটা ক্যাপাসিট্যান্স আছে। ক্যাপাসিট্যান্সের জন্য আমরা জানি 1/j⍵C4। সো এখানে আমরা E4 কে লিখব E4 ইকুয়াল I4 R4 প্লাস I4 ডিভাইডেড বাই j⍵C4। তাহলে এখানে আমাদের এই পয়েন্টের জন্য টোটাল পটেনশিয়াল হবে E2 প্লাস E4। সেটা আমরা লিখেছি টোটাল E ইকুয়াল E2 প্লাস E4। এই E আর এই E কিন্তু ইকুয়াল, সো এখানে ব্যালেন্সিং কন্ডিশনের জন্য দুই E হচ্ছে ব্যালেন্সিং কন্ডিশনের সময় তাদের মধ্যেকার পটেনশিয়াল ডিফারেন্স সেম হবে, পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, অর্থাৎ কারেন্ট ফ্লো 0। আচ্ছা, আমাদের এই ভোল্টেজটা মেইনলি লাগে ভেক্টর ডায়াগ্রাম অ্যানালাইসিসের ক্ষেত্রে, কিন্তু আমরা ভেক্টর ডায়াগ্রাম অ্যানালাইসিস দেখব না, আমাদের শুধু ব্যালেন্সিং কন্ডিশন জাজ করতে হবে। সো আমরা একটু পটেনশিয়ালটা দেখে রাখলাম। এখন আমাদের মেইনলি কাজ হচ্ছে ব্যালেন্সিং কন্ডিশন জাজ করা। আচ্ছা, ব্যালেন্সিং কন্ডিশন জাজ করতে আমাদের কি লাগে, Z1 Z4 ইকুয়াল Z2 Z3। তাহলে এখানে Z1 Z2, Z1 হচ্ছে R1 প্লাস j⍵L1, Z2 হচ্ছে R2, Z3 হচ্ছে R3 আর Z4 হচ্ছে R4 প্লাস 1/j⍵C4। এই যে দেখুন R4
Z4 ইকুয়াল R4 প্লাস 1 বাই জে ওমেগা C4। এখানে কি করেছি 1 বাই জে ওমেগা C4 কে লসাগু করে নিয়ে একসাথে আমরা কি পেয়েছি Z4 ইকুয়াল 1 প্লাস জে ওমেগা C4 R4 ডিভাইডেড বাই জে ওমেগা C4। এখন কি করব, এখন আমরা প্রত্যেকটা প্যারামিটারের মান বসাবো। Z1, Z4, Z3, Z2 প্রত্যেকটা প্যারামিটারের মান বসাবো। সো at balancing condition Z1 Z4 equal Z2 Z3। Z1 এর জন্য আমরা জানি R1 প্লাস জে ওমেগা L1। Z4 এর জন্য আমরা একটু আগেই দেখলাম 1 প্লাস জে ওমেগা R4 C4 ডিভাইডেড বাই 1 বাই জে ওমেগা C4। Z3 এর জন্য R2 এবং Z3 এর জন্য R3 এবং Z2 এর জন্য R2। এখন কাজ হচ্ছে আর গুণন করে দেওয়া, আর গুণন করে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট হচ্ছে আলাদা করা। তাহলে এখন খেয়াল করি, আমরা এখন আর গুণন করার চেষ্টা করব। এটা দিয়ে প্রত্যেকটাকে এটাকে গুণ করে দেব। তাহলে এই পাশের এলিমেন্টটা যেটা ছিল সেটাই, এইটাই দেখুন এখানে আছে, আর এটা ওই পাশে গুণ হয়ে গেছে। আচ্ছা, গুণ হয়ে গেছে, তারপর কি করছি, তারপর এখানে আমরা গুণ করে দিচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করে দিচ্ছি। গুণ করে আমরা কি পাচ্ছি, গুণ করে পেয়েছি R1 প্লাস জে ওমেগা C4 R4 R1 প্লাস জে ওমেগা L1 প্লাস জে স্কয়ার ওমেগা স্কয়ার L1 C4 R4 ইকুয়াল জে ওমেগা C4 R2 R3। আমরা কি জানি, জে স্কয়ার মানে -1, মনে আছে জে স্কয়ারের মান -1? জি ম্যাম। ওকে, এখন আমরা এই জে স্কয়ারের জায়গায় -1 বসাবো। -1 বসালে এইটা আর এইটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট হচ্ছে। তাহলে এখানে দেখুন এই যে স্কয়ারের জায়গায় এখানে -1 বসিয়ে একসাথে লিখেছে R1 মাইনাস ওমেগা স্কয়ার L1 C4 R4। এটা তাহলে রিয়েল পার্ট হলো। আর ইমাজিনারি পার্ট কি, জে টার্মগুলো, অর্থাৎ এটা এবং এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো এইটা একটা ইমাজিনারি, ও আর এটা একসাথে আছে, তো এই যে এই দুইটা, তাহলে এইটা এবং এইটা হচ্ছে ইমাজিনারি পার্ট। সো রিয়েল পার্টগুলোকে একসাথে লিখেছে আর ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করেছে। এখন আমরা একটু ইকুয়েশন জাজ করা দেখব রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট কম্পেয়ার করে। আচ্ছা, এটা একটু কমপ্লিকেটেড কি জন্য সেটা একটু বলছি। আচ্ছা, এখানে খেয়াল করুন, কম্পেয়ারিং দ্য রিয়েল পার্ট উই গেট, রিয়েল পার্টগুলোকে কম্পেয়ার করে আমরা পাচ্ছি এটা হচ্ছে রিয়েল পার্ট। সো R1 মাইনাস ওমেগা স্কয়ার L1 C4 R4 ইকুয়াল 0। সো R1 ইকুয়াল কি পাচ্ছি, ওমেগা স্কয়ার L1 C4 R4। R1 এর মান বের করতে আমাদের আবার একটা L1 চলে আসছে, L1ও কিন্তু আমাদের অজানা। সো এখানে আমরা C4 R4 এর মান জানলেও L1টা জানি না। সো আমরা এখানে ডাইরেক্ট R1 এর মান বের করতে পারছি না। কি করব, আমরা এই ইকুয়েশনটা রেখে দিচ্ছি। এরপর আমরা ইমাজিনারি পার্ট থেকে এরকম একটা ইকুয়েশন পাবো, সেখানে R1 এর মান বসাবো, তারপর আমরা L1 পাবো, সেই L1টাকে আবার R1 এ বসিয়ে R1 পাবো। আচ্ছা, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। কি করলাম, আমরা রিয়েল পার্টকে কম্পেয়ার করলাম, রিয়েল পার্টকে কম্পেয়ার করে R1 এর একটা ইকুয়েশন পেলাম, R1 ইকুয়াল ওমেগা স্কয়ার L1 C4 R4। এটা এভাবেই রেখে দিচ্ছি, কারণ এইখানে আমরা L1 এর মানটা অজানা, সো এখানে মান বসিয়ে আমরা এই অজানা R1 এর মান নির্ণয় করতে পারছি না ডিরেক্ট। আচ্ছা, তাহলে এটা এভাবেই রেখে দিচ্ছি। এখন কি করছি, এখন আমরা ইমাজিনারি টার্মগুলোকে কম্পেয়ার করছি। ইমাজিনারি টার্মগুলোকে কম্পেয়ার করে কি পাচ্ছি একটু খেয়াল করি, ওমেগা C4 R4 R1 প্লাস ওমেগা L1 ইকুয়াল ওমেগা C4 R2 R3। ওমেগা ওমেগা প্রত্যেকটা ক্ষেত্রেই কমন, সো ওমেগাটা কেটে দিচ্ছি। আর এখানে হচ্ছে শুধু L1টা রেখে বাকি টার্মগুলো অপর পাশে নিয়ে যাচ্ছি। শুধু L1টা রেখে বাকি টার্মগুলো অন্য পাশে নিয়ে গেলে আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, L1 ইকুয়াল C4
R2 R3 মাইনাস C4 R4 R1। এখন আমরা কি করব, এইখানে এই R1 এর মানটা বসাবো। L1 এ যে ইকুয়েশনটা পেলাম এখানেও দেখুন সবগুলো মান জানা থাকলেও এই R1 এর মানটা অজানা, কিন্তু আমরা একটু আগেই R1 এর মান কি পেয়েছিলাম, R1 এর মান পেয়েছিলাম এইটা, R1 ইকুয়াল ওমেগা স্কয়ার L1 C4 R4। এখন আমরা এই ইকুয়েশনটাতে এই R1 এর মান বসাবো। সো এখানে R1 এর মান বসিয়েছি, দেখুন কি পেয়েছি, R1 এর মান ওমেগা স্কয়ার L1 C4 R4। এখন কি করব, এখানেও একটা এল আছে এখানেও এল আছে, সো এল এর টার্মগুলোকে এক পাশে নিয়ে যাব আর বাকি টার্মগুলোকে অন্য পাশে রাখবো। সো এই এলটা থাকলো, এখানে গুণ হয়ে যাওয়ার পর এই এলটাকে আমরা এল এর এই টার্মটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, তাহলে বাম পাশে থাকলো শুধু এই টার্মটা C4 R2 R3। এখন তাহলে L1 কমন নিলে আমরা পাচ্ছি L1 ইন্টু 1 প্লাস ওমেগা স্কোয়ার C4 স্কোয়ার ভাগ ইন্টু R4 স্কোয়ার। এখন যদি শুধু L1 পেতে চাই তাহলে এই টার্মটা দিয়ে এখানে ভাগ করে দেব, তাহলে ফাইনালি আমরা L1 এর ইকুয়েশন পাচ্ছি L1 ইকুয়াল C4 R2 R3 ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা স্কোয়ার C4 স্কোয়ার R4 স্কোয়ার। এখন দেখুন C4 R2 R3 প্রত্যেকটা মানই আমরা জানি, আর কোনো অজানা মান নেই, সো এখানে আমরা খুব সহজেই এখান থেকে L1 এর মান বের করতে পারবো। এখন কি করব, এই L1 এর মানটা আমরা আবার এই R1 এ বসিয়ে দেব। দেখুন সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ L1 ইন ইকুয়েশন উই গেট L1 এর মানটা আমরা সেই R1 এর ইকুয়েশনে বসিয়ে আমরা এরকম একটা মান পেয়েছি। কি পেয়েছি সেই মানটা, R1 ইকুয়াল ওমেগা স্কয়ার C4 স্কয়ার R2 R3 R4 ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা স্কয়ার C4 স্কয়ার R4 স্কয়ার। এখানে শুধু আমাদেরকে একটা স্টেপ বেশি করতে হচ্ছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি L1 এবং R1 বের করাটা? জি ম্যাম। আচ্ছা, আমি আরেকবার একটু বলার চেষ্টা করছি, শুধু ব্যালেন্সিং কন্ডিশন থেকে, শুধু টেকনিকটা আরেকবার বলবো। সেটা হচ্ছে কি, প্রথমে আমরা ব্যালেন্সিং কন্ডিশনে Z1 Z4 ইকুয়াল Z2 Z3 প্রত্যেকটার মান নির্ণয় করলাম, মান বসালাম, মান বসিয়ে কি করব, রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট কম্পেয়ার করব। রিয়েল পার্ট কম্পেয়ার করে আমরা আননোন রেজিস্ট্যান্সের মান পাই। এখানে রেজিস্ট্যান্সের মান পেয়েছিলাম R1 ইকুয়াল ওমেগা স্কয়ার L1 C4 R4। এখানে একটা আননোন মান বের করতে আবার একটা আননোন টার্ম L1 চলে এসেছে, সো এখানে ডাইরেক্ট আমরা বের করতে পারছি না, এই R1টাকে এভাবেই রেখে দিচ্ছি। তারপরে কি করছি, তারপর আমরা ইমাজিনারি পার্ট কম্পেয়ার করছি। ইমাজিনারি পার্ট কম্পেয়ার করে আমরা L1 এর মান বের করে থাকি। সো ইমাজিনারি পার্ট বের করে আমরা L1 এর মান বের করলাম। L1 এর মান বের করার সময় দেখলাম একটা আননোন টার্ম R1 এর টার্ম চলে এসেছে। এখন কি করলাম, রিয়েল পার্ট কম্পেয়ার করে যেই R1 এর মান পেয়েছিলাম সেই R1 এর মানটা এখানে বসালাম। R1 এর মানটা এখানে বসিয়ে L1 এর টার্মগুলোকে এক পাশে এবং বাকি টার্মগুলোকে আরেক পাশে পক্ষান্তর করে আমরা ফাইনালি এরকম একটা ইকুয়েশন পেলাম, L1 ইকুয়াল C4 R2 R3 ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা স্কয়ার C4 স্কয়ার R4 স্কয়ার। এখানে প্রত্যেকটা প্যারামিটারের মানই আমরা জানি, সো এভাবে খুব সহজেই আমরা L1 এর মান বের করতে পারবো। এরপর কি করলাম, এরপর এই L1 এর মানটা আমরা এই ইকুয়েশনটাতে বসালাম। R1 এর যে ইকুয়েশনটা পেয়েছিলাম প্রথমে সেই ইকুয়েশনটাতে বসালাম। সেই ইকুয়েশনে বসিয়ে আমরা R1 এর মান পেলাম এরকম, R1 ইকুয়াল ওমেগা স্কয়ার C4 স্কয়ার R2 R3 R4 ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা স্কয়ার C4 স্কয়ার R4 স্কয়ার। তাহলে আমরা আননোন রেজিস্ট্যান্স পেয়ে গেছি, আননোন ইন্ডাকটেন্স পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর বের করা। কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়েশন আমরা জানি Q ইকুয়াল ওমেগা L1 R1। সো ওমেগা থাকলো, L1 এর জায়গায় L1 এর মান বসালাম এবং ভাগ দিয়ে R1 এর মান বসালাম। এখানে যদি আমরা দেখি তাহলে দেখি একটা ওমেগা থাকছে নিচে আর একটা C4 থাকছে, এই C4 আর এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে, R2 R3 কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি
ওমেগা C4 আর R4। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন পেলাম Q ইকুয়াল 1/ওমেগা C4 R4। এই হচ্ছে আমাদের হেইস ব্রিজের সাহায্যে কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন প্রতিপাদন। আচ্ছা, তাহলে আমরা একটু হেইস ব্রিজের সুবিধা এবং অসুবিধা একটু দেখার চেষ্টা করি। সুবিধা কি ছিল? সুবিধা হচ্ছে ফিক্সড ক্যাপাসিটর ইজ চিপার দেন ভ্যারিয়েবল ক্যাপাসিটর। ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজে আমরা যখন ভ্যারিয়েবল ক্যাপাসিটর ইউজ করছিলাম তখন দেখছিলাম ভ্যারিয়েবল ক্যাপাসিটর গুলো একটু কস্টলি, এখানে ফিক্সড ক্যাপাসিটর ইউজ করছি, সো ফিক্সড ক্যাপাসিটর চিপার। আরেকটা কি বলছে সুবিধা? দিস ব্রিজ ইজ বেস্ট সুইটেবল ফর মেজারিং হাই ভ্যালু অফ কোয়ালিটি ফ্যাক্টর। ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজের আরেকটা অসুবিধা ছিল শুধুমাত্র কোয়ালিটি ফ্যাক্টর 1 থেকে 10-এর জন্য এটা অ্যাপ্লাই করা যেত, তার বেশির জন্য অ্যাপ্লাই করা যেত না। কিন্তু এই হেইস ব্রিজটা আমরা কোয়ালিটি ফ্যাক্টর 10-এর বেশি হলেও নির্ণয় করতে পারবো। সো এটা হচ্ছে তার আরেকটা বড় সুবিধা। সো ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স ব্রিজে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমটা আমরা হেইস ব্রিজের সাহায্যে খুব সহজেই সলভ করতে পারছি। কিন্তু এই হেইস ব্রিজেরও আবার কিছু প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে ইকুয়েশন অফ R1 এন্ড L1 আর কমপ্লিকেটেড। আসলে ইকুয়েশন যখন দেখছি আমরা R1 এবং L1 এর বেশ বড় একটা ইকুয়েশন। তারপর কি বলছে সেকেন্ড অসুবিধা? মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকটেন্স রিকোয়ার দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি। আমরা যদি রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সের ইকুয়েশনটা ফলো করি তাহলে দেখব একটা ওমেগা টার্ম চলে এসছে। এই যে দেখুন, L1 এর ইকুয়েশনেও একটা ওমেগা আছে, R1 এর ইকুয়েশনেও একটা ওমেগা আছে। ওমেগা মানে কি? টুয়াইস বাই f, অর্থাৎ সেটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। সো মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকটেন্স রিকোয়ার দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি। আর থার্ড প্রবলেমটা কি? দিস ব্রিজ ক্যান নট বি ইউজ ফর মেজারিং লো কোয়ালিটি ফ্যাক্টর। এটা শুধুমাত্র হাই কোয়ালিটি ফ্যাক্টর নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হবে, লো কোয়ালিটি ফ্যাক্টরের জন্য এটা সুইটেবল না। তাহলে এই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমাদের ভাইবার জন্য কোশ্চেন হতে পারে। আর আরেকটা কোশ্চেন হতে পারে কি? সেটা হচ্ছে হাই কোয়ালিটি ফ্যাক্টর মেজারমেন্টের জন্য কোন ব্রিজ টেকনিক ইউজ করা হয় এবং তার কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন প্রতিপাদন করো। এটা আসলে আমরা হেইস ব্রিজ সার্কিটটা দিব, তারপর ব্যালেন্সিং কন্ডিশন জাজ করে এই কোয়ালিটি ফ্যাক্টরের থেকে L1 এবং R1 বের করে কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন বের করে এই টার্মটা প্রতিপাদন করার চেষ্টা করব 1/ওমেগা C4 R4। পারা যাবে না পরীক্ষা আসলে? জি ম্যাম। আচ্ছা, আমরা এখন একটা জটিল জিনিস দেখলাম, কিন্তু এখন আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে খুবই সিম্পল। আগেরটা আমরা যতটাই কঠিন ছিল এটা দেখব ততটাই সহজ। ওয়েন ব্রিজ টেকনিক, এটাও ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য ইউজ করা হয়। তাহলে আজকে যদি আমরা ইন্ডাকটেন্স মেজারমেন্ট শেষ করে দেই তাহলে সামনের ক্লাসে আমরা ক্যাপাসিটেন্স মেজারমেন্ট আর ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট দেখব। তাহলে আমাদের ব্রিজ সার্কিটের টার্মটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু খুব অল্প সময় নিয়ে একটু ওয়েন্স ব্রিজটা আলোচনা করি, কারণ ওয়েন ব্রিজটা বাকি সার্কিটগুলোর মতোই। এটা হচ্ছে তাহলে ওয়েন ব্রিজ সার্কিটের সার্কিট ডায়াগ্রাম। এবি, বিসি, সিডি এবং ডিএ চারটা আর্ম। যেই প্যারামিটারের মান নির্ণয় করতে হবে তাকে আমরা এ এবং বি টার্মিনালে মাঝখানে রাখি, অর্থাৎ এখানে আননোন মান হচ্ছে R1 এবং L1। বিসি টার্মিনালে একটা নোন রেজিস্ট্যান্স আছে R3। সিডি টার্মে একটা নোন ক্যাপাসিট্যান্স আছে C4। আর এডি টার্মে একটা হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে R2 এবং একটা ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স আছে C2। এ এবং সি পয়েন্টের মাঝখানে একটা এসি ভোল্টেজ সোর্স আছে এবং বি এবং ডি পয়েন্টের মাঝখানে একটা ডিটেক্টর আছে। এই ডিটেক্টর বা গ্যালভানোমিটারের সাহায্যে, এসি গ্যালভানোমিটারের সাহায্যে আমরা ব্যালেন্সিং কন্ডিশনটা জাজ করব। তাহলে এখানে এটা হচ্ছে Z1, এটা হচ্ছে Z3, এটা হচ্ছে Z4 এবং এটা হচ্ছে আমাদের Z2।
এখন আমরা ডিরেক্ট ব্যালেন্সিং কন্ডিশনে চলে যাচ্ছি। ব্যালেন্সিং কন্ডিশনে কি? ব্যালেন্সিং কন্ডিশন হচ্ছে Z1 Z4 ইকুয়াল Z2 Z3। সো ব্যালেন্সিং কন্ডিশন থেকে আমরা দেখতে পাচ্ছি Z1 Z4 ইকুয়াল Z2 Z3। Z1 এর মান আমরা জানি, আমরা সার্কিট থেকেই দেখছি R1 প্লাস J ওমেগা L1। Z4 এর মান আমরা সার্কিট থেকে দেখছি কত, সরি, Z1 এর মান আমরা সার্কিট থেকে দেখছি R1 প্লাস J ওমেগা L1। Z4 এর মান আমরা সার্কিট থেকে দেখছি 1/J ওমেগা C4। এরপর আসছে Z3 এর মান আমরা সার্কিট থেকে দেখছি R3। আর আসছে হচ্ছে Z2 টা কি করছে? Z2 তে আছে একটা রেজিস্ট্যান্স আর একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স, দুইটাই ভ্যারিয়েবল। R2 প্লাস 1/J ওমেগা C2। এখানে J ওমেগাটাকে লসাগু করে একসাথে করে লিখছে কিভাবে? এভাবে Z2 ইকুয়াল J ওমেগা C2 R2 প্লাস 1 ডিভাইডেড বাই J ওমেগা C2। এই Z2 এর মানটাই এখানে বসিয়ে দিয়েছে। আচ্ছা, এখন কি করবে? এখন হচ্ছে আমরা আর গুণন করব। আর গুণন করে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট বের করার চেষ্টা করব, আলাদা করার চেষ্টা করব। তাহলে এটা এটার সাথে গুণ হয়ে যাবে আর এই নিচের টার্মটা এটার সাথে গুণ হবে। তাহলে গুণ করে আমরা ফাইনালি কেমন ইকুয়েশন পাচ্ছি? এরকম। এখন কি করব? এই C2 দিয়ে এই প্রত্যেকটা টার্মকে গুণ করে দিব এবং R3 C4 দিয়ে এই প্রত্যেকটা টার্মকে গুণ করে দিব। গুণ করে দিলে ফাইনালি আমাদের ইকুয়েশনটা আসছে এমন: R1 C2 প্লাস J ওমেগা L1 C2 ইকুয়াল R3 C4 প্লাস J ওমেগা R2 C2 R3 C4। এখন আমরা যদি রিয়েল পার্টকে রিয়েল পার্টের সাথে কম্পেয়ার করি এবং ইমাজিনারি পার্টকে ইমাজিনারি পার্টের সাথে কম্পেয়ার করি, তাহলে রিয়েল পার্ট কম্পেয়ার করে আমরা আননোন রেজিস্ট্যান্স R1 এর মান পাবো, ইমাজিনারি পার্ট কম্পেয়ার করে আননোন ইন্ডাক্টেন্স L1 এর মান পাবো। তাহলে একটু খেয়াল করি, কম্পেয়ারিং দ্য রিয়েল পার্ট উই গেট R1 C2 ইকুয়াল R3 C4। সো R1 ইকুয়াল কত পাচ্ছি? R3 C4 ডিভাইডেড বাই C2। এখানে R3 C2 C4 প্রত্যেকটার মানই আমরা জানি। সো এই জানা মানগুলোর সাহায্যে খুব সহজে আমরা অজানা R1 এর মান বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা কি করছি? এখন আমরা ইমাজিনারি পার্ট কম্পেয়ার করছি, এই পার্টটা আর এই পার্টটা। ইমাজিনারি পার্টগুলো কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি? ওমেগা L1 C2 ইকুয়াল ওমেগা R2 C2 C4 সরি R3 C3। সো এখানে ওমেগা ওমেগা কমন, C2 C2 কমন। সো এখন আমাদের ফাইনালি আসছে L1 ইকুয়াল R2 R3 C4। এটা হচ্ছে তাহলে আমাদের L1 এর ইকুয়েশন। তাহলে আমরা আননোন L1 এবং R1 পেয়ে গেছি। এখন আমাদের কাজ হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর বের করা। কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন হচ্ছে ওমেগা L1 বাই R1। সো ওমেগা L1 এর মান বসালাম, R2 R3 C4 আর R1 এর মান আমরা পেয়েছি R3 C4 ডিভাইডেড বাই C2। সো এখান থেকে আমরা কমন টার্মগুলো এলিমিনেট করে কত পাচ্ছি? কোয়ালিটি ফ্যাক্টর Q ইকুয়াল ওমেগা R2 C2। এই হচ্ছে আমাদের ওয়েনস ব্রিজের জন্য কোয়ালিটি ফ্যাক্টরের ইকুয়েশন, Q ইকুয়াল ওমেগা R2 C2। আচ্ছা, ওয়েনস ব্রিজের সুবিধা আর অসুবিধাটুকু একটু দেখি। ওয়েনস ব্রিজের সুবিধা হচ্ছে এক্সপ্রেশন অফ R1 and L1 আর সিম্পল। R1 এর ইকুয়েশনও খুব সিম্পল, L1 এর ইকুয়েশনও খুব সিম্পল। সেকেন্ড সুবিধা হচ্ছে L1 এবং R1 আর ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি। L1 এবং R1 এই দুইটা জাজ করতে আমাদের মান বের করতে কোনো ফ্রিকোয়েন্সি বা ওমেগা টার্ম নেই, সো তারা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না। তাহলে সুবিধাগুলো খুবই সিম্পল, বাকিগুলোর মতোই। ইকুয়েশনগুলো খুবই সিম্পল এবং ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট না। কিন্তু অসুবিধা কি কি? অসুবিধা হচ্ছে এখানে আমরা দুইটা ক্যাপাসিটর ইউজ করেছি, আর ভ্যালুয়েবল ক্যাপাসিটর কস্টলি, আর কোয়ালিটি ফ্যাক্টরের রেঞ্জ রেস্ট্রিক্টেড। অসুবিধা হচ্ছে তিনটা। একটা হচ্ছে দুইটা ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে,
একটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যাপাসিটরটা খুব কস্টলি, আর কোয়ালিটি ফ্যাক্টরের রেঞ্জ হচ্ছে রেস্ট্রিক্টেড, সব মানের কোয়ালিটি ফ্যাক্টর আমরা নির্ণয় করতে পারছি না। এই হচ্ছে আমাদের ওয়েমস ব্রিজ সার্কিট। তাহলে সবাই কি বুঝতে পেরেছি এতটুকু? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের ইন্ডাকটেন্স মেজারমেন্ট এই পর্যন্ত শেষ হলো। ইন্ডাকটেন্স মেজারমেন্ট শেষ করে আমরা দেখলাম যে কোনোটা এমন টেকনিক নেই যেটা একটা ইউনিটি সব মান বের করতে পারবে কোয়ালিটি ফ্যাক্টরের, এমনটা না। কোনোটা আছে শুধুমাত্র হাই কোয়ালিটি ফ্যাক্টরের জন্য, যেমন হেইজ ব্রিজ, আবার কোনোটা আছে লো কোয়ালিটি ফ্যাক্টরের জন্য, কিন্তু ইউনিটি কোনো ইয়া নেই। সো আমাদের এটাই এই জন্যই বিভিন্ন টেকনিক শিখতে হচ্ছে ইন্ডাকটেন্স মেজারমেন্টের জন্য। যখন লো কোয়ালিটি ফ্যাক্টর বলবে তখন আমরা ম্যাক্সওয়েলের ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ব্রিজ আলোচনা করব, আর যখন হাই কোয়ালিটি ফ্যাক্টর বলবে তখন আমরা হেইজ ব্রিজ আলোচনা করব। আর কোনো কিছু না বললে তখন আমরা যেটা ইজি মনে হয়, ওয়েন্স ব্রিজ যদি ইজি মনে হয় তাহলে ওয়েন ব্রিজ দিব, না হলে ইন্ডাকটেন্স ব্রিজ দিব। কোনো নাম উল্লেখ না করলে, কোনো কন্ডিশন উল্লেখ না থাকলে যে কোনো একটা দিলেই হবে। ম্যাম